ওয়েলকাম ফ্রেন্ডস, আমার বায়োফ্যাক্স চ্যানেলে সকল দর্শক বন্ধুদের স্বাগত। আজকে আমরা মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। কিভাবে একটি জীবের বৃদ্ধি হয়, কিভাবে কোনো ক্ষতস্থান আস্তে আস্তে মিলিয়ে যায়, সেই পদ্ধতি আমরা আজকে জেনে নেব। আমার একটা অনুরোধ, আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না দেখলে অনেক অ্যানিমেটেড ভিডিও আপনারা মিস করে যাবেন। এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নোটিফিকেশন বেলটিকে অন রাখবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগেই পৌঁছে যায়। সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। মাইটোসিস কাকে বলে? যে পরোক্ষ কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের, সাধারণত দেহকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একবার মাত্র বিভাজিত হয়ে মাতৃকোষের সম আকৃতি সম্পন্ন, সম বৈশিষ্ট্য সম্পন্ন ও সমান সংখ্যক ক্রোমোজোম যুক্ত দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে মাইটোসিস বলে। নিচে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে একটা কোষ, তার নিউক্লিয়াস সুস্পষ্ট রয়েছে। এটা অবশ্যই জনিত্রী কোষ। এটা ধীরে ধীরে পর্যায়ক্রমে বিভাজিত হয়েছে, প্রথমে নিউক্লিয়াস এবং তারপরে সাইটোপ্লাজম, এবং অবশেষে দুটি অপত্য কোষ তৈরি করেছে। তাহলে এইভাবেই মাইটোসিস সম্পন্ন হয়। ঘটনাস্থল, মাইটোসিস কোথায় ঘটে আমরা জেনে নিই। প্রায় সমস্ত ইউক্যারিওটিক দেহকোষে মাইটোসিস ঘটে। বহুকোষী উন্নত জীবের জাইগোট থেকে ভ্রূণ তৈরির সময়ও মাইটোসিস ঘটে। পরিণত জীবের বিশেষ বিশেষ অংশ, যেমন উদ্ভিদের ভাজক কলাতে মাইটোসিস ঘটে। প্রাণীদের ত্বক কোষ, মানে আমাদের যে চামড়ার কোষ, তাতে ঘটে। অস্থিমজ্জার কোষেও প্রায় সারা জীবনই মাইটোসিস ঘটে। জনন গ্রন্থিতে জনন মাতৃকোষের সংখ্যা বাড়ানোর জন্য মাইটোসিস ঘটে। আমরা অনেকেই জানি যে জনন কোষ তৈরিতে মিওসিস সাহায্য করে, কিন্তু আজকে আমরা জেনে নিলাম যে জনন মাতৃকোষের সংখ্যা বাড়াতে কিন্তু মাইটোসিস দরকার। ক্ষতস্থান মেরামতিতে মাইটোসিস ঘটে। এবার ক্ষতস্থান মেরামতিতে মাইটোসিসের ছবি আমরা একটা দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে একটা ক্ষতস্থান ধীরে ধীরে মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের মাধ্যমে সেটা সেরে উঠেছে এবং দাগটাও মিলিয়ে গেছে। মানুষের ভ্রূণ গঠনের ছবি আমরা দেখতে পাচ্ছি। এই একটা ফার্টিলাইজড এগ, মানে সিক্ত ডিম্বাণু, মানে জাইগোট বলতে পারি, সেখান থেকে কিভাবে কোষ বিভাজনের ফলে একটার পর একটা কোষ বেড়েছে, বাড়তে বাড়তে সম্পূর্ণ একটা এমব্রায়ো বা মানুষের ভ্রূণ গঠিত হয়েছে। তার মানে জাইগোট থেকে মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্টুলা, এই সমস্ত দশা তৈরিতে মাইটোসিস দরকার। মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্যগুলো আমরা জেনে নেব। এটি একটি পরোক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া, অর্থাৎ এর নিউক্লিয়াসটি ক্যারিওকাইনোসিস পদ্ধতিতে আগে বিভাজিত হবে এবং তারপর কোষের সাইটোপ্লাজম সাইটোকাইনেসিস পদ্ধতিতে বিভাজিত হবে। তাই এটি অনেক সময় সাপেক্ষ প্রক্রিয়া। অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা জনিত্রী কোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়, তাই মাইটোসিসকে সমবিভাজন বা ইকুয়াল ডিভিশন বলা হয়ে থাকে। আমরা একটু দেখে নিই। একটি ডিপ্লয়েড জনিত্রী কোষ আমরা দেখতে পাচ্ছি। আমি এটাকে দেহমাতৃকোষও বলতে পারি। 2n এর ক্রোমোজোম সংখ্যা। এইবার মাইটোসিস প্রক্রিয়া সম্পন্ন হলে আমরা কিরকম অপত্য কোষ পাবো আমরা দেখি। আমরা দেখছি যে অপত্য কোষেও ক্রোমোজোম সংখ্যা 2n এবং 2n। তার মানে বোঝা যাচ্ছে এখানে ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন ঘটেনি, তাই এটি সমবিভাজন। এটা কিভাবে সম্ভব? আমরা জানি কোনো একটা জিনিসকে যদি অর্ধেক করা হয় তাহলে তার পরিমাণটা তো কমে যায়, তাহলে এখানে কমছে না কেন? এর রহস্য লুকিয়ে আছে মাইটোসিস শুরু হবার আগে যে ইন্টারফেজ দশাটি সম্পন্ন হয়, তার এস দশায় দেখা যাচ্ছে যে ডিএনএর পরিমাণ আগে থেকেই বেড়ে গেছে।
তার ফলে আমরা কি হচ্ছে জুনিপ্তি কোষে যে 2n ক্রোমোজোম সংখ্যা দেখছি, এর মধ্যে ডিএনএর পরিমাণ কিন্তু অলরেডি 4c হয়ে বসে আছে। তাই এইটা যখন বিভাজিত হয়ে অপত্য কোষ তৈরি করছে, তখন ডিএনএর পরিমাণ 2c এবং 2c হচ্ছে, সেটা আমাদের চোখে পড়ছে না। তার কারণ ক্রোমোজোম সংখ্যা থেকে আমরা বিচার করছি যে ক্রোমোজোম সংখ্যা সমানই আছে। এবার আমরা দেখি মাইটোসিসের পর্যায়গুলো। প্রথম পর্যায় ক্যারিওকাইনেসিস, অর্থাৎ যে প্রক্রিয়ায় একটি দেহমাতৃ কোষের নিউক্লিয়াস পর্যায়ক্রমে বিভাজিত হয়। এটির অনেকগুলি দশা আছে। প্রথম দশা প্রোফেজ, তারপর মেটাফেজ, তারপর অ্যানাফেজ এবং সবার শেষে টেলোফেজ। মাইটোসিসের পরবর্তী পর্যায়ে সাইটোকাইনেসিস, অর্থাৎ এই প্রক্রিয়ায় কোষের সাইটোপ্লাজম বিভাজিত হবে এবং দুটি অপত্য কোষ তৈরি হবে। এর কোনো পর্যায় নেই। এবার আমরা ক্যারিওকাইনেসিসের প্রোফেজ দশা সম্পর্কে জেনে নিই। এটি ক্যারিওকাইনেসিসের প্রথম দশা এবং দীর্ঘস্থায়ী দশা। এই দশায় ক্রোমাটিন তন্তুগুলো ঘনীভূত হয়ে স্পাইরালাইজেশন নামক একটি পদ্ধতির মাধ্যমে ক্রোমোজোম গঠন করে। আমরা পাশের ছবিতে দেখতে পাচ্ছি যে কিভাবে ক্রোমাটিন তন্তু ক্রোমোজোম গঠন করেছে। প্রাণীকোষের ক্ষেত্রে সেন্টিওল দুটো বিপরীত মেরুর দিকে গমন শুরু করেছে, যাত্রা শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি ছবিতে সেন্টিওলগুলো বিপরীত মেরুতে যাচ্ছে। উদ্ভিদ কোষে মাইক্রোটিবিউল বা অনুনালিকা অ্যানাস্ট্রাল বেম গঠন করে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেন্ট্রিওল থাকে না, তাহলে তার ক্ষেত্রে এই বেম তন্তুকে গঠন করবে। তখন দেখা যাচ্ছে অনুনালিকা এই বেম তন্তু গঠনে সাহায্য করছে। নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয়াসের অবলুপ্তি ঘটবে। আমরা দেখতে পাচ্ছি ছবিতে নিউক্লিয় পর্দা অলরেডি ভাঙতে শুরু করে দিয়েছে, বিলুপ্ত হতে শুরু করে দিয়েছে এবং নিউক্লিওলাসও আস্তে আস্তে অবলুপ্তির পথে। মানবদেহের দেহকোষে অনবরত মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া চলতে থাকে। এই মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার প্রথম ক্যারিওকাইনেসিস দশায় প্রোফেজে ক্রোমাটিন তন্তুগুলো স্পাইরালাইজেশন পদ্ধতির মাধ্যমে ক্রোমোজোম গঠন করে। প্রত্যেকটি ক্রোমোজোমে দুটো করে ক্রোমাটিড থাকে, যা সিস্টার ক্রোমাটিড বলে। তবে প্রোফেজ দশায় এই সিস্টার ক্রোমাটিডদের ভালো করে দেখা সম্ভব হয় না। প্রোফেজ দশায় প্রাণীকোষে সেন্টিওলগুলি বিপরীত মেরুর দিকে যাত্রা শুরু করে এবং এই সেন্টিওল থেকে বেম তন্তু গঠিত হয়, যদিও উদ্ভিদ কোষে অনুনালিকা বেম তন্তু গঠন করে। নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে। এবার আমরা মেটাফেজ দশা সম্পর্কে জেনে নিই। এটি ক্যারিওকাইনেসিসের দ্বিতীয় দশা। এই দশাতে ক্রোমোজোমগুলো কোষের বিষুব অঞ্চলে সজ্জিত হবে। আমরা ছবিতে দেখিনি, একটি কোষের মধ্যবর্তী একটি কাল্পনিক রেখা, যেটাকে বিষুব অঞ্চল বলে বা মেটাফেজ প্লেটও বলা যেতে পারে, এর মধ্যে ক্রোমোজোমগুলো সুন্দরভাবে সজ্জিত হয়েছে। প্রতিটি ক্রোমোজোমে দুটি করে সিস্টার ক্রোমাটিড স্পষ্টভাবে দৃষ্টিগোচর হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ক্রোমোজোমে দুটো করে ক্রোমাটিড রয়েছে, অর্থাৎ এখানে ক্রোমোজোম ডায়াড ফর্মে রয়েছে। প্রোফেজ দশাতেও ডায়াড ফর্মেই ছিল, কিন্তু আমরা অত সুস্পষ্ট গঠন দেখতে পাইনি। কিন্তু মেটাফেজ দশায় অনুবীক্ষণ যন্ত্রে খুব সুন্দর ডায়াড ফর্ম দেখা যাবে। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অঞ্চলে অবস্থিত কাইনেটোকোরের সাথে বেম তন্তু যুক্ত হবে। আমরা দেখতে পাচ্ছি সেন্টিওল থেকে বেম তন্তু তৈরি হয়েছে এবং সেটা কাইনেটোকোর, সেন্ট্রোজোমের চারপাশে কাইনেটোকোর একটা প্রোটিন চাকতি আছে, তার সঙ্গে যুক্ত হয়েছে। যে বেম তন্তুগুলো ক্রোমোজোমের সঙ্গে যুক্ত হয়েছে তাদের আমরা বিচ্ছিন্ন তন্তু বলতে পারি, আর যেগুলো যুক্ত হয়নি সেগুলোকে আমরা অবিচ্ছিন্ন তন্তু বলতে পারি। মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলি সুস্পষ্টভাবে দৃষ্টিগোচর হয়। প্রত্যেকটি ক্রোমোজোম দুটি করে ক্রোমাটিড নিয়ে গঠিত হয় এবং তারা বিষুব অঞ্চলে সুন্দরভাবে সজ্জিত হয়। প্রত্যেকটা ক্রোমোজোমের সঙ্গে বেমতন্তু যুক্ত হয়। অ্যানাফেজ দশা সম্পর্কে জেনে নিই। এটি ক্যারিওকাইনেসিসের তৃতীয় দশা এবং স্বল্পস্থায়ী দশা।
এই দশাতে প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড দ্বয় বিচ্ছিন্ন হয়ে অপত্য ক্রোমোজোম গঠন করে, অর্থাৎ ক্রোমোজোমগুলি মোনাড রূপে থাকে। আমরা ছবিতে দেখিনি, দেখতে পাচ্ছি অ্যানাফেজ দশার একটি চিত্র। এখানে দেখতে পাচ্ছি যে ক্রোমোজোমগুলো কিরমভাবে বিভক্ত হয়ে গেছে, ক্রোমাটিডগুলো পরস্পর থেকে আলাদা হয়ে গেছে, এবং এখন এই যে ক্রোমাটিডগুলো ভেঙে গেছে, এগুলো এখন অপত্য ক্রোমোজোম নামেও এগুলোকে অভিহিত করা হবে। এই অপত্য ক্রোমোজোমগুলি এখন মোনাড রূপে রয়েছে। সমান সংখ্যক অপত্য ক্রোমোজোম বিপরীত মেরুর দিকে যাত্রা শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি যে সমান সংখ্যক ক্রোমোজোম উপরের দিকে 4টে, নিচের দিকে 4টে, বিপরীত মেরুর দিকে যাত্রা শুরু করেছে। অ্যারো চিহ্ন দিয়ে সেটা বোঝানো হচ্ছে। এটাকে আমরা অ্যানাফেজীয় চলন বা ক্রোমোজোমীয় চলন বলতে পারি। প্রাণীকোষের মধ্যাংশে এই বেমতন্তুগুলো মিলিত হয়ে স্টেম বডি গঠন করে। এই অপত্য ক্রোমোজোমগুলোর মাঝ বরাবর একটা স্টেম বডি গঠিত হবে, যেটা পরবর্তীকালে সাইটোকাইনেসিসে সাহায্য করবে। অ্যানাফেজ দশার শুরুতে প্রত্যেকটা ক্রোমোজোম তার সেন্ট্রোমিয়ার অঞ্চলে দ্বিধাবিভক্ত হয়ে পড়ে, ফলে ক্রোমাটিডগুলো অপত্য ক্রোমোজোম গঠন করে। এরপর বেমতন্তুর সংকোচন শুরু হয়, যার ফলে অপত্য ক্রোমোজোমগুলি বিপরীত মেরুর দিকে যাত্রা শুরু করে। একে অ্যানাফেজীয় গমন বলে। এবার দেখে নিই ক্যারিওকাইনেসিসের শেষ দশা টেলোফেজ বা চতুর্থ দশাও বলা হয়। ডিস্পাইরালাইজেশন পদ্ধতিতে ক্রোমোজোমগুলি ক্রোমাটিন গঠন করবে। নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের পুনরায় আবির্ভাব হবে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি নিউক্লিয় পর্দা আবার তৈরি হয়ে যাচ্ছে, নিউক্লিওলাস ফিরে এসেছে, এবং ক্রোমাটিন তন্তুগুলো কিন্তু আস্তে আস্তে দেখা যাবে ডিস্পাইরালাইজেশনের মাধ্যমে এই ক্রোমোজোম থেকে ক্রোমাটিন তৈরি হবে। প্রাণীকোষে বেমতন্তু অবলুপ্ত হবে। আমরা দেখতে পাচ্ছি বেমতন্তু আর অস্তিত্ব নেই, অবলুপ্ত হয়ে গেছে। এটি প্রোফেজের বিপরীত দশা বলা যায়, তার কারণ প্রোফেজ দশায় আমরা যে যে বৈশিষ্ট্যগুলো পড়লাম, টেলোফেজ দশায় ঠিক তার উল্টো। যেমন ওখানে প্রোফেজ দশায় নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস অবলুপ্ত হয়েছিল, এখানে কিন্তু আমরা ফিরে পেয়েছি। আর ওখানে স্পাইরালাইজেশন পদ্ধতিতে ক্রোমাটিন জালিকা থেকে ক্রোমোজোম তৈরি হয়েছিল, আর এখানে ক্রোমোজোম ডিস্পাইরালাইজেশন পদ্ধতিতে ক্রোমাটিন জালিকা গঠন করেছে, অর্থাৎ এরা পরস্পর বিপরীত দশা। অ্যানাফেজ দশায় সমান সংখ্যক অপত্য ক্রোমোজোম বিপরীত মেরুতে যাবার পর ডিস্পাইরালাইজেশন পদ্ধতিতে ওগুলো আবার ক্রোমাটিন জালিকা গঠন করে। দুটি নিউক্লিয়াস গঠিত হয়, নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে। দুটি নিউক্লিয়াসের মধ্যবর্তী স্থানে প্রাণীকোষে ক্লিভেজ ফারোয়িং পদ্ধতি শুরু হয়ে যায়। এভাবে সাইটোকাইনেসিস শুরু হয়ে যায়। এবার সাইটোকাইনেসিস সম্পর্কে দেখুন। প্রথম প্রাণী কোষের সাইটোকাইনেসিসটা দেখুন। কোষের প্রান্ত প্রাচীর মাঝ বরাবর কেন্দ্রের দিকে এগোতে থাকবে, একে ক্লিভেজ ফারোয়িং বলবো, এবং অ্যানাফেজ দশার শেষের দিকেই কোষের মাঝখানে মিড বডি তৈরি হবে এবং সেটা কন্ট্রাক্টাইল রিংও গঠন হবে, এবং সেখান থেকেই আমাদের সাইটোকাইনেসিস শুরু হবে। মানে অ্যানাফেজ দশা শেষ হবার আগে থেকেই সাইটোকাইনেসিস শুরু হয়ে যাচ্ছে। অবশেষে ক্লিভেজের খাঁজ দুটো পরস্পর মিলিত হবে কেন্দ্রভাগে এবং দুটি অপত্য কোষ তৈরি হবে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে প্রক্রিয়াটা একটু অন্যরকম। সেল প্লেট বা কোষ পাত গঠনের মাধ্যমে হবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গলগি বডি কোষের মাঝ বরাবর জমা হবে, সেল প্লেট তৈরি করবে বা কোষ পাত গঠন করবে। এটা কিন্তু অবশ্যই কেন্দ্র থেকে পরিধির দিকে হবে। এরপর ওই গলগি বডির যে ভেসিকেল, সেখানে ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়াম পেকটেট যুক্ত হবে এবং ফ্যাগমোপ্লাস্ট গঠন হবে। এই ফ্যাগমোপ্লাস্ট বা কোষপাতের দুদিকে কোষপ্রাচীরের উপাদান সঞ্চিত হবে এবং একটা কোষ দুটো কোষে বিভক্ত হয়ে যাবে। আমরা ছবিতে দেখিনি, আমরা দেখতে পাচ্ছি প্রাণী কোষের সাইটোকাইনেসিস কিরমভাবে দুটো নিউক্লিয়াসের মধ্যবর্তী স্থানে একটা কন্ট্রাক্টাইল রিং তৈরি হয়েছে এবং ক্লিভেজ ফারো আস্তে আস্তে কেন্দ্রের দিকে এগোচ্ছে এবং কোষটাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে ঘটনাটা অন্যরকম। কেন্দ্রভাগে অলরেডি ভেসিকেল জমা শুরু হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে কোষপ্রাচীরের উপাদান আস্তে আস্তে সঞ্চিত হচ্ছে, সেল প্লেট, এবং সেখান থেকে একটা কোষ থেকে দুটি কোষ গঠিত হয়েছে। এইভাবে
সাইটোকাইনেসিস সম্পন্ন হয়েছে। প্রাণীকোষের ক্ষেত্রে অ্যানাফেজ দশা শুরু হবার সাথে সাথেই দুটি নিউক্লিয়াসের মধ্যবর্তী স্থানে একটি ক্লিভেজ ফারো সৃষ্টি হয়। সেটা আস্তে আস্তে বর্ধিত হয়ে কোষটিকে দুটি অপত্য কোষে ভাগ করে। এটা অ্যানাফেজ দশায় যে স্টেম বডি তৈরি হয় ইন্টারজোনাল তন্তু থেকে, সেখান থেকেই এই ক্লিভেজ ফারোয়িং শুরু হয়। এইভাবে প্রাণীকোষের সাইটোকাইনেসিস শেষ হয়। কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে প্রক্রিয়াটা একটু অন্যরকম। সেক্ষেত্রে উদ্ভিদ কোষে দুটি নিউক্লিয়াসের মাঝ বরাবর ভেসিকেলগুলো জমা হয়, গলগি বডি জমা হয়, এন্ডোপ্লাজমেটিকুলাম জমা হয়, সেখান থেকে ফ্যাগমোপ্লাস্ট জমা হয় এবং তারপর সেল প্লেট গঠিত হয়। এই সেল প্লেটের উভয় পাশে কোষ প্রাচীরের উপাদান সজ্জিত হয়ে কোষ প্রাচীর গঠিত হয় এবং সাইটোকাইনেসিস সম্পূর্ণ হয় এবং একটি কোষ দুটি কোষে বিভক্ত হয়ে যায়। মাইটোসিসের গুরুত্বগুলো সম্পর্কে আমরা জেনে নেব। জীবের সামগ্রিক বৃদ্ধি এবং পরিস্ফুটনে সাহায্য করে। আমরা দেখলাম যে একটা জাইগোট কিভাবে মানুষের ভ্রূণে তৈরি হয়েছে, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্টুলা দশা অতিক্রম করেছে, তা সেটা পুরোটাই মাইটোসিসের জন্য হয়েছে। এবং আমাদের যে ছোট থেকে বড় হই, আমাদের যে উচ্চতা বৃদ্ধি পায়, আমরা যে প্রস্থে বৃদ্ধি পাই, সবই হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ার কোষ বিভাজনের মাধ্যমে। ক্রোমোজোমের সমতা বিধান আমরা আগেই দেখেছি যে জনিত্রী কোষ এবং অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে, অর্থাৎ কোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যার সমতা বিধান করে। কত স্থান নিরাময় করতে পারে, নতুন অঙ্গের সৃষ্টি করতে পারে। পুরনো কোষ প্রতিস্থাপন করে, অর্থাৎ একটি কোষ যদি মারা যায় কোনো কারণে, তাহলে সেই জায়গাটা পূরণ করার জন্য আমার একই ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট কোষের দরকার হয়। সেটা একমাত্র মাইটোসিসের মাধ্যমে সম্ভব। হ্যাপ্লয়েড জীবেরা অনেক সময় গ্যামেট তৈরি করার জন্য মাইটোসিসের সাহায্য নেয়। ধন্যবাদ, আজকে এইটুকুই। পরের দিন জীবনবিজ্ঞানের আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। আমার সঙ্গে থাকুন, চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। নোটিফিকেশন আইকনটিকে অন রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনার কাছে অনেক আগেই পৌঁছে যায়।